সারা দেশকে পাটগ্রাম বানিয়েছে একদল লোক, কোনো মতকে সমর্থন করে না জামায়াত। রংপুরে সমাবেশে বলেন আমির, ভোটের আগে মৌলিক সংস্কার আদায়ের ঘোষণা। কোনো মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি বিএনপি, দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বার্তা রিজভীর। সুষ্ঠু নির্বাচন হলে বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা। জুলাই আগস্টের মধ্যে ঘোষণাপত্র চায় এনসিপি। বাংলাদেশপন্থীরা ইত্যাদ জানাবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। ঠাকুরগাঁও দিনাজপুরের নেতাকর্মীদের পথসভা গণসংযোগ। ঢাকা গাজীপুরে বিলাসবহুল ফ্ল্যাট বাগানবাড়ি মালিক তারিক সিদ্দিক। দেশ বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের পরামর্শ। এবং কুমিল্লায় নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার। মূল আসামি বড় ভাইয়ের ফজরের সঙ্গে বিরোধ ছিল ছোট ভাইয়ের, দাবি র্যাবের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। সারা দেশকে পাটগ্রাম বানিয়েছে একদল লোক, কোনো মতকে সমর্থন করে না জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে দাবি করে তিনি বলেন, ভোটের আগে কিছু মৌলিক সংস্কার করতেই হবে। কেন্দ্র দখল ও কালো টাকার ব্যবহার করে আওয়ামী স্টাইলের নির্বাচনের স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। 17 বছর পর রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা, তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগ থেকেই রংপুর জেলা স্কুল মাঠ লোকে লোকারণ্য। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা জনস্রোতে জনসভা রূপ নেয় জনসমুদ্রে। জনসভার শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনে দলটির প্রাথমিক মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। মঞ্চে ছিলেন জুলাই শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা। মুহুর্মুহু স্লোগানে স্বাগত জানানো হয় সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে। বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে অভিযোগ করে হত্যাকাণ্ডের শিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে জনগণ তা গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে যে কোনো মূল্যে ভোটের আগে কিছু মৌলিক সংস্কারে জোর দেন জামায়াতের আমির। কোনো প্রশাসনিক ক্রু করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। লালমনিরহাটে থানায় হামলা ও পুলিশের কাছ থেকে দুজনকে ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গ টেনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সারা দেশকে পাটগ্রাম বানিয়ে রেখেছে একদল লোক। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। যারা আওয়ামী লীগের মতো সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাট করবে, জনগণ তাদেরকে আওয়ামী লীগের মতো বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, রংপুর। প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে আছে তা প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্সের কথা জানান তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করার কারণে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগ। গণতন্ত্রের প্রশ্নে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হার্ড লাইনে বিএনপি। যে কোনো অভিযোগ পেলেই তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি। সম্প্রতি বহিষ্কার করা হয়েছে বনানী থানা যুব দলের আহ্বায়ককে। এ নিয়ে শুক্রবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে দলের জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি।
অনৈতিক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন রিজভী আহমেদ। বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারির মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। বিএনপি এ ব্যাপারে একেবারেই আপোষহীন, একেবারে জিরো টলারেন্স। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে আছে তা প্রমাণিত হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করার কারণে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগ। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, লন্ডন বৈঠকে সব উদ্বেগ নিরসন হলেও কিছু দল তা ভালোভাবে নেয়নি। আগে স্থানীয় নির্বাচন সহ নানা দাবি করে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে কেউ কেউ। 16 বছর এই দেশে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার ঠাকুরগাঁওয়ে গণসংযোগে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার দল। ভারতের দাবিদারি আর নয়, এখন থেকে বাংলাদেশপন্থীরাই দেশ চালাবে বলেও জানান নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরে গণসংযোগ ও পথসভা করে এনসিপি। জুলাই জুড়ে গণসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি। তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে উত্তরাঞ্চল চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরের পথে প্রান্তরে ছুটে চলা তাদের। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর বড় মাঠ থেকে পদযাত্রা বের করে এনসিপি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট মাঠে পথসভায় মিলিত হয়। বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। এ সময় আক্তার হোসেন বলেন, দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে যদি কেউ অনৈক্য তৈরি করতে চায়, বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী সরকারের পতন হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়নি। এ সময় জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার দাবি জানান তিনি। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। এর আগে দুপুরে ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড গোল চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। সীমান্তে বাংলাদেশি হত্যা ও ভারতের পুশিন বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ভারতের দাবিদারি আর নয়, এখন থেকে বাংলাদেশ পন্থীরাই দেশ চালাবে। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। এদিকে বিকেলে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আলাদা পথসভায় নাহিদ বলেন, এবছরের 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করা হবে। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ। প্রচলিত নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এই ইস্যুতে বিএনপির সঙ্গে মতবিরোধ বাড়ছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের। প্রচলিত পদ্ধতিতে অনড় বিএনপি, আর প্রস্তাবিত উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষীয় আনুপাতিক পদ্ধতি চায় জামায়াত। এনসিপির দাবি, উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, আপত্তি নেই নিম্নকক্ষের বেলায়ও। এদিকে বিএনপি মনে করে, দাবি থাকলে বিষয়টি সুরাহা হতে পারে পরবর্তী সংসদে। তবে ঐক্য না হলে গণভোট কিংবা গণপরিষদের মাধ্যমে বিষয়টির ফয়সালা চায় জামায়াত, এনসিপি। ফারুক ভাইয়ের রিপোর্ট।
বিদ্যমান পদ্ধতিতে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদে ৩০০ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন আসনভিত্তিক ফলাফলে, অর্থাৎ যে প্রার্থী তুলনামূলক বেশি ভোট পান তিনি প্রতিনিধিত্ব করেন নির্বাচনী এলাকার। এর বিপরীতে বর্তমানে রাজনৈতিক মহলে জোরালো আলোচনায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ইস্যু। এ পদ্ধতিতে সারা দেশে পাওয়া ভোটের অনুপাতে নির্ধারণ হয়ে থাকে দলগুলোর আসন। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী বিদ্যমান এক কক্ষের পরিবর্তে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতি আর উচ্চকক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ প্রস্তাবে একমত হয়েছে সংলাপে অংশ নেয়া অনেক দল। আবার জামায়াত সহ কোনো দল উভয় কক্ষেই চায় আনুপাতিক নির্বাচন। তবে কোনো কক্ষেই বিদ্যমান পদ্ধতির বাইরে যেতে নারাজ বিএনপি সহ কয়েকটি দল। আমরা 2 কক্ষেই পিয়ার চাচ্ছি, কারণ নিচের কক্ষে যদি পিয়ার না হয় তাহলে হঠাৎ উপরের কক্ষে পিয়ার গুনবে কেমনে। উচ্চকক্ষে সংখ্যানুপাতিকের বিষয় বলছি, আর জাতীয় ঐক্যমতের স্বার্থে যদি অধিকাংশ দল আলাপ আলোচনা করে মনে করে নিম্নকক্ষেও সংখ্যানুপাতিকের তারা চাইবে, তাহলে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারে। হিস্ট্রিক্যালি বাংলাদেশের এই উপমহাদেশে ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করেছেন। সুতরাং আবার নতুন করে নতুন আইডিয়া আনাতে কোনো অর্থ হয় না, যে সিস্টেমটা বাংলাদেশের মানুষ বুঝবেই না। সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে থাকা দলগুলোর যুক্তি, এটি বেশ জটিল প্রক্রিয়া যা বাংলাদেশে বাস্তবায়নযোগ্য নয়। যে সিস্টেম যে আমরা যে এতদিন চালিয়ে আসছি, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম রানিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রার্থীর সাথে লোকাল লোকের সাথে একটা কানেকশন থাকে, এখানে তো কিছু থাকবে না। যে সিস্টেমে যে কনস্টিটিউয়েন্সির ভোট দিবে সে জানবে না তার এমপি কি হবে, পাবলিক সেই ভোট মানবে। তবে আরেক পক্ষ বলছে সংখ্যানুপাতিক নির্বাচন নিশ্চিত করবে প্রতিটি ভোটের মূল্য, ভূমিকা রাখবে ভোটে কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তি কেন্দ্র দখল সহ নির্বাচনী অনিয়ম ঠেকাতে। এটার সুবিধা হচ্ছে প্রত্যেক ভোটেই ব্যালট গণ্য করা হচ্ছে। অনেকগুলো দল আছে আমাদের দেশে যাদের কোনো নির্ধারিত কনস্টিটিউয়েন্সি নেই, কিন্তু সারা দেশে তাদের একটা সাপোর্ট আছে। সুতরাং সবগুলো সাপোর্টকে একসাথে করলে ওরা যদি 1% পায় তাহলে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারবে। সুতরাং দ্যাট উইল বি মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ এবং একটি ওয়াইডার প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রথমবার আমরা অন্তত একটা কক্ষে যদি সংখ্যানুপাতিক করি, তাহলে নিম্নকক্ষে কেউ যদি এরকম দখলদারিত্ব কেন্দ্র দখল করে নির্বাচিত হয়, উচ্চকক্ষ যেন সংখ্যানুপাতিক থাকে, তখন হচ্ছে উচ্চকক্ষটা একটা ব্যালেন্স হবে। কেন্দ্র দখল করলেও সর্বোচ্চ ভোট তাদের হবে 35%, 40%। তবে দলগুলো যদি এক জায়গায় আসতে না পারে তাহলে কিভাবে এর ফয়সালা হবে তা নিয়েও আছে বিতর্ক। বিএনপি বিষয়টি পরবর্তী সংসদের জন্য রাখতে চাইলেও ভিন্নমত অন্যদের। জনগণের কাছে ওগুলো নিয়ে যাক, জনগণ ওগুলো দেখে তাদেরকে ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করে তারা পার্লামেন্ট সে করবে। ওটাতে ভয় কেন? জনগণ ইজ দ্য মাস্টার, দে উইল ডিসাইড। যদি দেখা যায় যে এসব মৌলিক বিষয়ে একমত আমরা হইতে পারছি না, তখন আমাদের সাজেশন হচ্ছে আমরা গণভোটে যাব। আমরা তো অবশ্যই বলছি গণপরিষদ নির্বাচন যদি ঐক্যমতের স্বার্থে অধিকাংশ দল যদি মনে করে সেটা গণভোট চাইলে গণভোটও আমরা চাবো, কিন্তু কোনোভাবে এটা পরবর্তী সংসদের উপরে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তবে সংখ্যানুপাতিক পদ্ধতি সহ মৌলিক কিছু বিষয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে বারবারই ছাড় দেওয়ার কথা বলছে ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জে তারতাপাড়া জামালপুর 1 অনুসন্ধান গ্যাস কূপ খনন কার্যক্রম পরিদর্শন করে এ কথা বলেন তিনি। আগামী নির্বাচনে উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে বলেও জানান উপদেষ্টা। স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে, এবং যেই আসুক, আমরা তো কোনো দলের না সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। $2024 সালের এই দিনে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত না হওয়ায় ফুঁসে ওঠে কোটার বিরুদ্ধে রাজপথে নামা শিক্ষার্থীরা। ঢাকা সে ছাত্র ধর্মঘটের এরপর থেকে শুরু হয় একের পর এক কঠোর কর্মসূচি।
কোটা আন্দোলনকে ঘিরে কেমন ছিল গত বছরের ৪ জুলাই? বিস্তারিত জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। ৪ জুলাই ২০২৪ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল বের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি মহসিন হল টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বেলা ১১:১২টার দিকে। এর আগেই হলে হলে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে গিয়েও স্থগিত না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে টানা ৫ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে পাশেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করলেও শুরুতেই শিক্ষার্থীদের বাধা দেননি তারা। বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যরা হেলমেট পরে প্রস্তুত হলে তাদের মুখোমুখি হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে মিনিট কয়েকের মধ্যে শান্ত হয় পরিস্থিতি। সন্ধ্যা ৬টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে ৪ দফা দাবি আদায়ের হুঁশিয়ারি দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সমাবেশ থেকে ডাক দেওয়া হয় ছাত্র ধর্মঘটের। ৪ জুলাই বৃষ্টি উপেক্ষা করে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলেও পুলিশ শেখ হাসিনার সময়কার বাহিনীর মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে গেলে ছাত্র জনতা তা মেনে নেবে না বলেও জানান তিনি। শুক্রবার সকালে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। অভ্যুত্থানের ১ বছর পরও গণকবরগুলোকে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর না করায় দুঃখ প্রকাশ করেন তিনি। পরে জুলাই আন্দোলনে বিহারি ক্যাম্পের শহীদ রনির পরিবারের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় নেতারা। এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে তারাই বাংলাদেশের নীতি নির্ধারক, তাদের বাদে বাংলাদেশে আর কোনো ভয়েস নেই, তাহলে আমরা মনে করব যে সেই জিনিসটা আসলে ভুল। নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র জনতা এটি প্রতিরোধ করবে। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক প্লট ফ্ল্যাট, গাজীপুরে বিশাল বাগানবাড়ি, অর্ধশত বিঘা জমিসহ অঢেল সম্পদ। শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দেশ বিদেশে এমন হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এদের মধ্যে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ জব্দও করেছে সংস্থাটি। এখন বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনে ফিরিস্তি খুঁজছে অনুসন্ধানকারী দল। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের অনুকূলে এসব সম্পদ জব্দে দুদককে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে তারিক আহমেদ সিদ্দিকের বাগান বিলাস নামের বিশাল এই বাগান বাড়ি। একইভাবে ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। বিলাসিতার বাগানবাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে শেখ হাসিনার সামরিক উপদেষ্টার প্লট ফ্ল্যাটের নানা ফেরিস্তি। আমি আসার পর থেকে বিল্ডিংটা ফাঁকাই দেখতেছি, এখানে কেউ বসবাস করে না। বসুন্ধরায় ১৫০ কোটি টাকার বেশি দামে ৩টি প্লট, গাজীপুর নারায়ণগঞ্জে সব মিলিয়ে অর্ধশত বিঘা জমিসহ দেশের বিভিন্ন স্থানে অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনে নথিপত্র যাচাই বাছাই করছে তারা। অনুসন্ধান প্রক্রিয়া শেষ করে অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান প্রতিবেদন কমিশনে সাবমিট করবেন। কমিশন সেই প্রেক্ষিতে আইন উন্নয়নের ব্যবস্থা নেবেন। দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, তারিক সিদ্দিকের সম্পদের বৈধ উৎস না থাকায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের উদ্যোগ নিতে হবে দুদককে। এটা যে একটা চূড়ান্ত দুর্নীতি এবং এই দুর্নীতি ইতিমধ্যে জনগণের সামনে সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে। কোর্ট বিচার করে যখন তাদের সম্পত্তি কনফিসকেশনের অর্ডার হবে, তখন এই সম্পত্তিগুলো
বাজেয়াপ্ত করে যেগুলো সরকার বিক্রি করতে পারবে। বিমানবন্দরে উন্নয়নের নামে 800 কোটি টাকার বেশি অর্থ লুটের অভিযোগেও দুদকের মামলার আসামি তারেক সিদ্দিক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শিক্ষক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড বাতিল করে প্রশাসন। পাশাপাশি 5 আগস্টের মধ্যে শিক্ষার্থীদের 4 দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। এর আগে ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড বসার প্রতিবাদে শুক্রবার বেলা 3টায় প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রশাসন পদোন্নতি বোর্ড বাতিল করে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান। আগামী 24 জুলাই সিন্ডিকেট বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের আশ্বাস পেয়ে বিকেল 5টায় তালা খুলে দেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসে কর্মকর্তা কর্মচারীরা হাসিনার নামে স্লোগান দিয়েছে 4 আগস্ট, তাদের এখনো কোনো বিচার হয় নাই। যে সকল শিক্ষার্থীরা, যে সকল সন্ত্রাসীরা ছাত্রলীগের শিক্ষার্থীদের উপর হামলা করেছে শহীদ মিনারে, তাদের এখনো কোনো বিচার হয় নাই। 36 জুলাইয়ের মধ্যে এই ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র যারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে চলতেছে তাদের বিচার করা স্যাররা আশ্বস্ত করেছেন। এদের বিচার আগামী 36 জুলাইয়ের মধ্যে করার জন্য তাদের দাবি ছিল। আমরা প্রশাসন একাত্ম হয়ে আমরা বলেছি যে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। কুমিল্লার কামালিবাজার থেকে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার করে র্যাব। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্ষণ মামলা মূল আসামি বড় ভাই ফজল আলীর সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। 26 জুন রাত 11:30 কুমিল্লার মুরাদনগরে ভৈরচর গ্রামের বাড়িতে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন ফজর আলী। ঘরে অন্য কেউ না থাকায় পাওনা টাকা আদায়ের অজুহাতে সেখানে যান তিনি। এর কিছুক্ষণ পরেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আরো 8 থেকে 10 জন যুবক। পরে ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার 1 সপ্তাহ পর তথ্য প্রযুক্তির সহায়তায় পর্নোগ্রাফির মামলায় ফজরের ছোট ভাই শাহপরানকে কুমিল্লার কাবিলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 11। সংস্থাটি জানায়, ভাইয়ের সঙ্গে পূর্ববিরোধের জেরে প্রতিশোধ নিতে মুখিয়েছিলেন শাহপরান। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহপরান এবং ফজর আলী, দুজনেই একজনের পিছনে ছুটছে। তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান ঘটনার পরিকল্পনা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্ত করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী সহ এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীর বাড়ি থেকে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। 6 মাসে এপিবিএন এর সাইবার ইউনিটের কাছে মোবাইল ফোন হারানো ও চুরি সংক্রান্ত 5,500 সাধারণ ডায়েরির আবেদন জমা পড়েছে। এর মধ্যে 900 ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে 12 এপিবিএন। ফোন খুঁজে দিতে 24 ঘন্টা চালু রয়েছে ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নম্বর। 15 দিনের মধ্যে হারানো ফোন বুঝে পান ব্যবসায়ী। অনেক দিন যাবৎ বলছি ওনাদেরকে, ওনারা কিছু করতে পারে নাই। উনি 15 দিনের মাথায় আমার ফোনটা আমার হাতে পৌঁছে দিল, আমি অন্তত খুশি। গত 15 ফেব্রুয়ারি ময়মনসিংহে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে 2 শতাধিক মোবাইল চুরি হয়, যার মধ্যে 100টি জিডি তদন্ত নেমে এখন পর্যন্ত 20টি ফোন উদ্ধার করেছে এপিবিএন। হতাশ হয়ে কি করব, কান্নার অবস্থা। এই মুহূর্তে টাকাও না, যার একটা ফোন কিনবো, ছাত্র মানুষ। পরে গেলাম কোতোয়ালি থানা, যায় দিকে আমার চেয়ে আরো বেশি মানুষ ওইখানে একত্রিত। সংস্থাটির তথ্য বলছে, গত 6 মাসে হারানো, চুরি বা অনেক সময় ছিনতাই হয়েছে এমন 5,500 ফোন উদ্ধারের জন্য জিডি আবেদন এসেছে তাদের কাছে, যার মধ্য থেকে 900 ফোন ইতোমধ্যে উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে সাইবার ইউনিট। 3,500 নাম্বার ছিল আমার মোবাইলে, কিছু অফিস ডকুমেন্ট ছিল। এগুলো যখন হয়ে যায় তো এটা একটা সাংঘাতিক বিপদের একটা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো এটাই ফেস করছি। 1 থেকে 2 মাস মতো আগে আমাকে কল দিয়ে বলে যে আমার ফোনটা উদ্ধার করা গেছে, সেটা আছে হচ্ছে সিলেটের হবিগঞ্জে। তো তারপরেও সকল প্রসেসিং শেষ করে তারা আমাকে ফোনটি আমার হাতে তুলে দিয়েছে। ফোন উদ্ধারে 12 এপিবিএন এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং 2টি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে দ্রুত কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ ভুলে অন্য নম্বরে টাকা চলে গেলে সেগুলো উদ্ধারেও কাজ করছেন তারা।
ফোন হারায় তাকে জিডি করার পরামর্শ দেবেন। পাশাপাশি সেই জিডিটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো উপায়ে আমাদের কাছে পৌঁছালে আমরা আমাদের নিজেদের তাগিদে মানুষের সেবা করার জন্য আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো এবং আপনার ফোনটি উদ্ধার করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। হারানো ফোন উদ্ধারে অ্যাপল আইডি সংরক্ষণ, ফোনের বক্সে থাকা IMEI নাম্বার সংরক্ষণ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ও শক্ত পিন ব্যবহারের পরামর্শ APBN-এর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জেলা পর্যায়ে চালের মোকামগুলোতে কাটছে না অস্থিরতা। এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৫ থেকে ৬০ টাকা। এর প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে। এক মাসে দাম বেড়েছে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, মিলারদের কারসাজিতেই এমন অস্থিরতা। মোকাম, পাইকারি ও খুচরা বাজারে সরকারের কঠোর তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। নওগাঁ থেকে এমআর রকিকের সঙ্গে নিয়ে ফরহাদুর রহমানের রিপোর্ট। জুনের মাঝামাঝিতে শুরু হয় চালের বাড়তি দরের উত্তাপ। বর্তমানে প্রতি বস্তায় চালের বাড়তি দর ঠেকেছে 400 থেকে 500 টাকা পর্যন্ত, যার খুচরা বাজারে প্রভাব পড়েছে প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা। মিল পর্যায়ে চালের বাড়তি দরের উত্তাপ ঠেকাতে চালানো হচ্ছে অভিযান, তারপরও কমেনি চালের দাম। এটা সব ব্যবসায়ীদের কাজ সাজিয়ে যে হারে বাড়ছে আমাদের জনগণ বাঁচা খুব কঠিন। প্রশাসন এটার ব্যাপারে তদারকি আরো বেশি বাড়ানো দরকার। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, কৃত্রিম সংকটের মাধ্যমেই চালের দর বাড়ানো হয়েছে। বাজারটা যে পরিমাণ বাড়ছিল তার থেকে এখন বাজারটা থেমে আছে। চালের আরো খবর জানবো, রাজধানীতে আমাদের সহকর্মী রয়েছেন ফরহাদুর রহমান, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। ঈদুল আজহার পর থেকে রাজধানী সহ সারা দেশের চালের বাজারে অস্থিরতা চলছেই, যেটি বলা হচ্ছে প্রায় 300 টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। কিছু মিলে জরিমানা ধরছে, তো ধরাতে আপনার যেমন ঊর্ধ্বগতি যেটা ছিল ওইটা বন্ধ হয়েছে, কিন্তু দাম কমে নাই। উচ্চমূল্যে বাড়তি আইনে আমরা আর বিক্রি করতে পারি না, আমাদের বিক্রি করাই সো টাফ হয়ে যায়। কাস্টমার কাছে দাম বললেই চলে যায়। কথা হলো বড় মৌসুমে কেন বাড়বো দাম। রাজধানীর পাইকারি বাজারগুলোর পর আমরা এসেছি খুচরা বাজারে। এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি, দাম কমতির কোনো লক্ষণ তারা দেখছেন না। তারা অভিযোগ করছেন, ভরা মৌসুমে কেন দাম বাড়বে সেটির জন্য দায়ী মিলাররা এবং পাইকারি আড়তদাররা। আমরা পাবলিক তো ভুক্তভোগী, আমাদের তো স্ট্রিম রোলার আমাদের উপর দিয়েই চলে, আমাদের ইনকাম তো আর বাড়ে নাই। বাংলাদেশের সাধারণ পাবলিক যারা, তারা তাদের এই ভোগান্তি যাচ্ছে না। গত বছর ঠিক এই সময়ে অন্তত 10 টাকা প্রতি কেজিতে কম ছিল চালের বাজার। তবে এই মুহূর্তে যে ঊর্ধ্বগতি সেটি কমানোর জন্য ব্যবসায়ী, বিক্রেতা এবং ভোক্তারা বলছেন, মোকামের পাশাপাশি সাধারণ বাজারেও মনিটরিং বাড়ানো দরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগামী রোববার নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল NCT। তবে সরাসরি নৌবাহিনীর সঙ্গে DPM চুক্তি হচ্ছে না। চট্টগ্রাম ড্রাই ডকের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সফটওয়্যার নির্ভর এই টার্মিনাল পরিচালনা করতে যাচ্ছে নৌবাহিনী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অত্যাধুনিক সুবিধা সম্মিলিত 1000 মিটার দৈর্ঘ্যের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে একসঙ্গে ভিড়তে পারে 4টি মাদার ভেসেল। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের 18টি গ্র্যান্ড ক্রেনের মধ্যে 14টি আছে। এখানে বিদেশি অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণায় বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে নৌবাহিনীকে দেওয়া হয়েছে দায়িত্ব। ইকুইপমেন্ট সংক্রান্ত, ট্রাফিক অপারেশন সংক্রান্ত এবং ম্যান পাওয়ার সংক্রান্ত সবগুলোর ব্যাপারে আলাদা আলাদা টিম এবং CDDL কর্তৃপক্ষের একটা টিম সবার সাথে আলাদা আলাদাভাবে মিটিং করে এগুলো ঠিক করছে কিভাবে স্মুথ ট্রানজিশনটা হয়। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ GCB চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল CCTকে ডিঙ্গিয়ে 44% কন্টেইনার উঠানামা হয় নিউ মুরিং টার্মিনালে। নৌবাহিনী তত্ত্বাবধানে চলবে বা ওরা অপারেট করবে, এটা আমার কাছে মনে হয় খুব কঠিন কোনো কাজ হবে না। 2007 সালে 507 কোটি টাকায় নির্মাণ হওয়া টার্মিনালটি পরিচালনা নিয়ে শুরু থেকে ছিল নানা জটিলতা। রাজনৈতিক হস্তক্ষেপে 2010 সালের পর দায়িত্ব পায় সাইফ পাওয়ার টেক। চলতি মাসের 6 তারিখ প্রতিষ্ঠানটির সঙ্গে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। ব্যাকআপ ফ্যাসিলিটি এবং ব্যাকআপ ইয়ার্ডে যেগুলি আপনার কার্গো যেভাবে যায়, কন্টেইনার যেভাবে যায়, ওগুলি ঠিক থাকলে এখানে কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে প্রতি ঘন্টায় 30টির বেশি কন্টেইনার জাহাজে ওঠানামা করানোর সক্ষমতা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি উদ্বেগ জানানোর পর টেলিকম নীতিমালা নিয়ে অংশীজনদের সঙ্গে আবার আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতি নির্ধারকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লাইসেন্স বাতিলের শঙ্কায় পড়া অপারেটররা। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জানিয়েছেন, নতুন নীতিমালায় কারো স্বার্থ ক্ষুণ্ণ হবে না। শুভ খানের রিপোর্ট।
দেড় দশক পর টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন টেলিকম খসড়া পলিসিতে ছেঁটে ফেলা হচ্ছে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি প্রতিষ্ঠান, বাদ যাচ্ছে ব্যান্ডউইথ যোগান দেওয়া 34টি আইআইজি অপারেটরও। বৃহস্পতিবার টেলিকম নীতিমালার খসড়া চূড়ান্ত করতে বিটিআরসিতে বৈঠক শুরুর আগেই নতুন নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। দলটির এমন অবস্থানে পাল্টে যায় দৃশ্যপট। বিটিআরসিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে পলিসি নিয়ে নতুন করে আলোচনার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্টেক হোল্ডারদের সাথে আসলে আমরা গত 6 মাস ধরে আলোচনা করে আসছি। বিটিআরসিতে এখানে একাধিক কনসালটেশন হয়েছে, আরও হওয়ার সুযোগ আছে। এখানে আমার মনে হয় প্রত্যেককেই প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা আছে। অংশীজনদের উদ্বেগ আমলে নিয়ে আলোচনার পথ উন্মুক্ত করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স এবং আইএসপি অপারেটররা। তবে বিএনপির অবস্থান কিংবা সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মোবাইল অপারেটররা। শুধুমাত্র টেলিকম অপারেটর না, আইএসপি না, আইআইজি, আইসিএক্স, আইজিডব্লিউ সকল স্টেক হোল্ডারের সাথে বসে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় এটা একটা উইন উইন সিচুয়েশন হবে এবং দেশের জন্য মঙ্গলজনক একটা সিদ্ধান্ত হবে। শিগগিরই সংশোধিত টেলিকম নীতিমালার খসড়া বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর সিটির 19টি বস্তিতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ঘরে ঘরে মিলছে এডিসের লার্ভা। একই ব্যক্তি আক্রান্ত হচ্ছেন একাধিকবার, তবুও নেই মশা মারার জোরালো উদ্যোগ। জুনায়েদ রবিরের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া হ্যাপি আক্তারের ঘরেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা, অথচ এই মশার উপদ্রব থেকে বাঁচতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এমন পরিস্থিতিতে স্বামী সন্তান নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা নিয়েই বসবাস তার। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না, যেন তার জন্য মশার উৎপাদনটা একটু বেশি। হ্যাপির মতো এমন পরিস্থিতি গাজীপুর মহানগরীর ব্যাংক মাঠ বস্তির প্রতিটি ঘরে। ডাস্টবিন না থাকায় উন্মুক্ত খেলার মাঠ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবদ্ধ স্থানে দীর্ঘদিনের জমে থাকা পানিতেও জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। ফলাফল প্রায় 6000 মানুষ বসবাসের এই বস্তির প্রতিটি ঘরেই রয়েছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। টঙ্গী হসপিটাল দিকে দেখবেন মানুষ সিট পাচ্ছে না, ফ্লোরে পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না। ছোট বড় মিলিয়ে প্রায় 19টি বস্তি রয়েছে গাজীপুর মহানগরীতে। ঘিঞ্জি এসব এলাকা যেন এক একটি মশার প্রজনন ক্ষেত্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মশা মারতে প্রশাসনের ভূমিকা নিয়ে। শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, চিলিক পেরা ব্যথা হয়, যেটা হচ্ছে হাতে এই জায়গায় আর জয়েন্টে ব্যথা হয়, সেটা সহ্য করার মতো না। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন পর্যন্ত সফলভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডেঙ্গুর লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসতেছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই লক্ষণের বেসিসে রোগী ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে এবং রোগী ভালো হয়ে যাচ্ছে। আমাদের ফ্লুইড আছে এবং ডেঙ্গুর কিট আছে রোগ নির্ণয়ের জন্য, এবং হাসপাতালগুলোতে সব ডাক্তারাই ডেঙ্গুর প্রশিক্ষণ অনলাইন হলেও পেয়েছে। প্রতি বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের মৌসুম ধরা হলেও এবছর জুন জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। এদিকে বরগুনায় নতুন করে আরও 86 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 3291 জন। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 73, বেতাগীতে 1, তালতলিতে 2, বামনা এবং পাথরঘাটায় 5 জন করে রয়েছেন। চিকিৎসাধীন আছেন 223 জন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 28 জন। এদিকে বরগুনা জেলা কারাগারে বন্দীদের নিরাপত্তায় চলছে মশক নিধন কার্যক্রম। কারা কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত কোনো কারাবন্দী ডেঙ্গুতে আক্রান্ত হননি। একজন প্রধান কারারক্ষী, একজন সহকারী প্রধান কারারক্ষী এবং 4 জন কারারক্ষী সমন্বয়ে একটা 5 সদস্য টিম গঠন করা হয়েছে। তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পানি জমে থাকে, কোনো ঝোপঝাড় আছে কিনা এগুলো দেখে তারা তাৎক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতেছে। জেলা প্রশাসন থেকেও বারবার মনিটরিং করা হচ্ছে, জেলা শিশু স্বাস্থ্য অফিস থেকে, পৌরসভা অফিস থেকেও এই বিষয়ে মনিটরিং করা হচ্ছে। দেশের বাইরের খবর। প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়েছে ইসলামিক আমিরাত সরকার এখন বাস্তবতা। এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। খোরাসান প্রদেশে আইকেএসপির বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন।
এছাড়া আফগানিস্তানকে এখন রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে চায় মস্কো। দীর্ঘ 4 বছর পর আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। বৃহস্পতিবার তালেবান সরকারের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়ে দিল তারা আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই স্বীকৃতি দুই দেশের মধ্যে উৎপাদনশীল সহযোগিতার ভিত্তি গড়ে তুলবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে বলেছেন সাহসী পদক্ষেপ, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 2025 সালের এপ্রিলেই সুপ্রিম কোর্টের আদেশে তালেবানকে সন্ত্রাসী সংগঠন তালিকা থেকে সরিয়ে দিয়েছিল মস্কো। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, তালেবান এখন বাস্তবতা, তাদের সঙ্গে আদর্শের নয় বাস্তব নীতির ভিত্তিতে সম্পর্ক গড়তে হবে। এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ IKSP এর বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো এখন চায় তালেবান শাসিত আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে। কিন্তু পশ্চিমা বিশ্ব এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র জমা রেখেছে আফগান কেন্দ্রীয় ব্যাংকের কয়েক বিলিয়ন ডলার, আরোপ করেছে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকেও কার্যত বিচ্ছিন্ন আফগানিস্তান। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 69 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন 37 জন, আহত শতাধিক। ভূমিধসে মাটির নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। দুর্যোগের কারণে রাজ্যটিতে 500-র বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV, এবং তারা বলছে এই দুর্যোগে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত 700 কোটি রুপি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি ও থানগা এলাকা। এমন পরিস্থিতিতে রাজ্যের সব জেলায় আগামী 7 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। চীনের হেবেই, তিয়ানজিন ও শানশিতে ভারী বর্ষণ দেখা দিয়েছে। এতে জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। চলমান বৃষ্টিপাতে শানশির বেশিরভাগ অঞ্চল এখন ঝুঁকির মুখে। আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 3 দিন প্রবল বর্ষণ, বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। লিনফেন, চাংঝি ও চিংঝংয়ের মতো পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে। একাধিক নদী উপচে পড়ায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের করাচিতে একটি 5তলা ভবন ধসে 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 6 জন। স্থানীয় সময় শুক্রবার সকালে পুরানো একটি ভবন ধসে পড়ে। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানায় ভবনটিতে প্রায় 100 বাসিন্দা বসবাস করতেন। ভবন ধসের কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম ভঙ্গ করে ভবন নির্মাণ এবং নিরাপত্তা মান বজায় না রাখায় এমন দুর্ঘটনা প্রায় ঘটছে শহরটিতে। ইতালির রোমে একটি পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে পুলিশ ও দমকল কর্মী সহ 9 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার পেনস্ট্রিনো এলাকায় পেট্রোল, ডিজেল এবং LPG সরবরাহকারী স্টেশনে এই বিস্ফোরণ হয়। এ সময় একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে এবং আশেপাশে ভবন ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ জানায় বিস্ফোরণের আগে একটি সড়ক দুর্ঘটনা হওয়ায় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ও দমকল কর্মীরা। আহতদের মধ্যে কয়েকজনকে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছুই এখনো জানা যায়নি। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।